আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমি পরিসংখ্যান দিয়ে দেখাতে পারি, পরিসংখ্যান মুখস্থ নেই, ডকুমেন্ট দিয়ে দেখাতে পারি যে আওয়ামী লীগ যতদিন সরকারে থেকেছে, আওয়ামী লীগ যত পর্যায়ে যে কটা পর্যায়ে সরকারে থেকেছে, এবং সেই সময় যে পরিমাণে হিন্দুদের জমি দখল করা, হিন্দুদের গুম খুন করা, সমস্ত কিছু করা, সেটা যে পরিমাণে আওয়ামী লীগের সময় হয়েছে তার থেকে অন্য রাজনৈতিক দলগুলোর আমলে কম হয়েছে। না, 2022-এ আমরা দেখতে পাই আওয়ামী লীগ কিভাবে দুর্গাপূজার সময় নন মুসলিম বা কোট আনকোট হিন্দুদের অত্যাচার করেছে, কিন্তু এইটাকে আবার ভারতে এটাকে কিন্তু সেইভাবে হাইলাইট করা হয়নি। ভারতে ইনফ্যাক্ট বিজেপি সরকারও যারা বলে যে আমরা হিন্দু খাতরে মে হে এবং আমরা হিন্দুদের সাপোর্টে, তারা কিন্তু আওয়ামী লীগকে কিছু বলেনি। আপনি দেখুন যে প্রথম বিশ্বজিৎ বলে একজন শহীদ হয়েছিলেন, আওয়ামী লীগের গুন্ডারা তাকে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করেছিল, বা পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া বা প্যান ইন্ডিয়ার কোনো মিডিয়া সেটাকে হাইলাইট করেছিল? করেনি। হ্যাঁ, কারণ সে আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত হচ্ছে, কারণ এখানে আওয়ামী লীগকে দেখাতে হবে যে সে হিন্দুদের উদ্ধার করতে, এইটা করে কারণ হচ্ছে আওয়ামী লীগ এজেন্সি অফ দিল্লি। একটা নিম্ন শ্রেণীর বা নিম্নবিত্ত মানুষ, সেই হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, বা অন্য কোনো অমুসলিম হতে পারে, তাকে তার ওপর শুধুমাত্র শ্রেণীর জায়গা থেকে তার ওপর খবরদারি হচ্ছে, সেটা মুসলমানের ওপরে হচ্ছে। সেই যখন হিন্দু বৌদ্ধ কারোর ওপর হচ্ছে, অমুসলিমের ওপর, তখন তার জায়গায় এই হিন্দু জাতিবাদী মানে চশমা দিয়ে তাকে এইটাকে হিন্দু বিরোধী বলে আখ্যায়িত করা হয়। প্রসঙ্গ বাংলাদেশ, আর প্রথম স্লোগানটাই আমরা অ্যাড্রেস করি, যেখানে বলছে রাজাকার রাজাকার, কারা বলছে স্বৈরাচার স্বৈরাচার। এটাকে যেভাবে মিডিয়া ইউটিলাইজ করছে, স্পেশালি আওয়ামী সেন্ট্রিক মিডিয়া আর ইন্টারন্যাশনাল মিডিয়া, ইনফ্যাক্ট হিন্দি স্পিকিং মিডিয়াও, এটাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামীপন্থী মিডিয়া আর গদি মিডিয়া মূলত, মানে গোটা উপমহাদেশের, মানে পাশাপাশি দুটো রাষ্ট্র অর্থাৎ ভারত এবং বাংলাদেশ, এই দুটো রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের জায়গা থেকে মানে যত দিন যাচ্ছে এই গদি মিডিয়া এবং আওয়ামী মিডিয়া শুধু নয়, দুটো শাসক গোষ্ঠী অর্থাৎ যারা হিন্দুস্তান এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জাতিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, হিন্দু জাতিবাদী রাষ্ট্র তৈরি করতে চায় তারা, এবং যারা একসময় জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণে সংগ্রাম করে ক্ষমতায় এসেছিল, তারা যেভাবে বাঙালি জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের প্রশ্নকে বাঙালি জাতিবাদে পর্যবসিত করে একটা সোকল সেকুলার বাঙালি জাতিবাদীর একটা ন্যারেটিভ তৈরি করে তারা যে রাজনীতিটা করতে যায়, দুটো রাজনীতির মধ্যে আজ আর তেমন কোনো ফারাক নেই, বরং একে অন্যের পরিপূরক। হয়তো কারোর শক্তি কম, কারোর শক্তি বেশি, দিল্লির শক্তি অনেক বেশি, ঢাকার শক্তি অনেকটা কম, কিন্তু দিল্লির নিয়ন্ত্রণে ঢাকা, আবার ঢাকা যেহেতু একটা স্বাধীন জাতি রাষ্ট্র, সেই জন্য তার অনেক গ্লোবাল পার্সপেক্টিভ অনেকটা বড় খোলা, সেই জন্য উভয় পরিপূরক। ফলত এই যে স্লোগানটা আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই দ্বিতীয় অংশটাকে বাদ দিয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এইটাকে হাইলাইট করা হলো, দেখানো হলো যে বাংলাদেশের এই যে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন চলছে, এই ছাত্র আন্দোলন ডমিনেট করছে হচ্ছে আলবদর রাজাকার, মানে যারা পাকিস্তানি পশ্চিম পাকিস্তান, এরা ডমিনেট করছে, এইভাবে দেখানো হলো। এবং এটাকে এর মধ্যে একটা সূক্ষ্ম হিন্দু বিরোধিতা, এই ন্যারেটিভ তৈরি করা হলো যে এটার মধ্যে দেখেছো, এটার মধ্যে একটা হিন্দু বিরোধিতা রয়েছে, যেহেতু রাজাকার সুতরাং হিন্দু, এই একটা গোটা হিন্দুস্তানি জাতিবাদী ন্যারেটিভ তৈরি হয়ে গেল, এবং যেটার সঙ্গে বাঙালি জাতিবাদী ন্যারেটিভ সম্পৃক্ত। কিন্তু মানে এই যে স্লোগানটা ইউটিলাইজ করছে এবং ডিমোনাইজ করার জন্য যে প্রতিক্রিয়া চালু হয়েছে, এই স্লোগানকে চুজ করা, এটা কি আপনার মতে ঠিক? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা এই যে কোটা সংস্কার আন্দোলন, এটা দ্বিতীয় ফেজে দেখছি। এই কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে এবারে বাঁচা হলো মূলত টিএসসি কে বা শাহবাগকে, টিএসসি টু শাহবাগের মুখ। শাহবাগ আমরা এর আগে দেখেছি, শাহবাগ
সাম্প্রতিক ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছিল যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে যে আন্দোলন হয়েছিল সেখানে সেই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি বা শাস্তির দাবি সেটা ন্যায়সঙ্গত দাবি। সেই দাবিটাকে ক্রমশ ইসলাম বিদ্বেষী এবং সাধারণ মানে গণবিদ্বেষী একটা রাজনৈতিক ন্যারেটিভে এবং আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই জন্য শাহবাগকে চুজ করা হলো। শাহবাগ যাতে যে সাম্প্রতিক ইতিহাসে শাহবাগকে যে শাহবাগের যে আইকন তৈরি হয়েছিল সেই আইকনকে ভেঙে একটা পাল্টা আইকন তৈরি করার জন্য। এবং শাহবাগের স্লোগানটা কি ছিল? আমি কে তুমি কে বাঙালি বাঙালি। হ্যাঁ, এবং শাহবাগে যে রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছিল সেই শাহবাগের রাজনীতির অপপ্রয়োগ করে সেটা করা হলো যে সমস্ত বিরোধী শক্তিকে, বিরোধী গণতান্ত্রিক স্বরগুলোকে রাজাকার বলে চিহ্নিত করে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেটা পোস্ট শাহবাগ আন্দোলন। ফলত এই কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে শাহবাগকে কেন্দ্র করে তৈরি হওয়া এবং আমি কে তুমি কে রাজাকার রাজাকার, তারপর কে বলেছে স্বৈরাচার, এইটা আসলে ডিকনস্ট্রাকশন অফ আমি কে তুমি কে বাঙালি বাঙালি। আপনি যেভাবে এটাকে ডিকনস্ট্রাক্ট করছেন সেইভাবে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তারা কেন এটাকে ডিকনস্ট্রাক্ট করে দুনিয়ার কাছে নিয়ে আসছে না? বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে সমস্ত রাষ্ট্রের বুদ্ধিজীবী দুই প্রকার। এক হচ্ছে বুদ্ধিজীবী যারা হচ্ছে রাষ্ট্রের তাবেদার, শাসকের তাবেদার। তারা আমাদের এখানে জরুরি অবস্থার সময় দেখেছিলাম যে একটা অংশের বুদ্ধিজীবী তারা জরুরি অবস্থাকে মানে তার পক্ষে বয়ান তৈরি করেছিল, আর একটা অংশ জরুরি অবস্থার বিরুদ্ধে চলে গেছে। ঠিক আছে, তো শেষ করি। তো আজকেও যেভাবে তোমার হচ্ছে কি বলে এই যে আন্দোলন হচ্ছে এখানে যে মিডিয়া দিয়ে শুরু করেছিল, মিডিয়া হাইলাইটেড বুদ্ধিজীবী তারা হচ্ছে এই সময় আইদার নীরব অথবা ছাত্রদের রাজাকার বলছে। কিন্তু এর বাইরের অনেক বড় অংশের বুদ্ধিজীবী এবং তার মধ্যে একটা অংশের বুদ্ধিজীবী যারা ডাইহার্টেড আওয়ামী লীগার ছিলেন, তারা আজকে কিন্তু সেই আওয়ামী লীগের রাজনীতি থেকে, আওয়ামী লীগের মতাদর্শীয় পেরিফেরি থেকে তারা নিজেকে সরিয়ে এনেছেন। আমি নাম করে বলতে পারি, আমাদের বড় ভাই বড়দা চঞ্চল আশ্রম, কবি চঞ্চল আশ্রম, তিনি ডাইহার্টেড আওয়ামী লীগার ছিলেন। তিনি আজকে প্রকাশ্যে আওয়ামী লীগকে বিরোধিতা করছেন। রাজু আহমেদ মামুন বলে আরেকজন কবি আছেন, একজন পত্রিকার সম্পাদক, তিনি ডাইহার্টেড আওয়ামী লীগের এবং খুব বাজে রকমের আওয়ামী লীগার ছিলেন। আমাদের খুব ভালো বন্ধু, খুব ভালো কাছের মানুষ, বাজে রকমের আওয়ামী লীগের ছিলেন। কিন্তু এখন তিনি প্রকাশ্যে এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, রক্তকেকো বলছেন, তার পতন চাইছেন। ফলত আছে দুই ধরনের মত। হ্যাঁ, না আমরা একটা জিনিস দেখছি যে বাংলাদেশের মাইনরিটি এটার সাপোর্টেই এসছেন এবং মাইনরিটি সেলিব্রিটি যদি আমরা বলি জিতন দাসকে, সেও ফেভারেই করেছে, আপনার বক্তব্য রেখেছে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য। আর আমরা দেখছি যে দীপ্ত দে বলে একজন শহীদ হয়েছে, সেও কোট আনকোট হিন্দু বাংলাদেশি স্টুডেন্ট যে মারা গেছে। তো আপনি এটাকে কিভাবে দেখেন? মাইনরিটি ভারতেও এইসব স্টুডেন্ট মুভমেন্ট সাপোর্ট করে, বাংলাদেশেও স্টুডেন্ট মুভমেন্ট সাপোর্ট করছে, কিন্তু সামহাউ এইটাকে আবার আমরা দেখছি যে সেইভাবে ইউটিলাইজ করা যাচ্ছে না। আমি বা আপনি ভারতের নাগরিক, আমরা একভাবে ভারত বা পশ্চিমবঙ্গে আমরা একভাবে দেখেছি, পশ্চিমবঙ্গের সোকল্ড প্রগতিশীল সোকল্ড লেফট ডেমোক্রেটিক সেন্টার লেফট মানুষদের দেখেছি যে তারা আওয়ামী লীগকে হিন্দুদের উদ্ধারকর্তা বলে মনে করত এবং মনে করত যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে হিন্দুরা বোধহয় খুব বানের জলে ভেসে যাবে। আমি পরিসংখ্যান দিয়ে দেখাতে পারি, পরিসংখ্যান মুখস্থ নেই, ডকুমেন্ট দিয়ে দেখাতে পারি যে আওয়ামী লীগ যতদিন সরকারে থেকেছে, আওয়ামী লীগ যে কটা পর্যায়ে সরকারে থেকেছে এবং সেই সময় যে পরিমাণে হিন্দুদের জমি দখল করা, হিন্দুদের গুম খুন করা, সমস্ত কিছু করা, সেটা যে পরিমাণে আওয়ামী লীগের সময় হয়েছে তার থেকে অন্য রাজনৈতিক দলগুলোর আমলে কম হয়েছে। আমি বলছি না যে অন্য সবাই কেউই ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু অন্য অনেক সময় যেটা হয় শ্রেণী দ্বন্দ্বকে, ক্লাস পার্সপেক্টিভকে রিলিজিয়াস পার্সপেক্টিভে বদলে দেওয়া হয়। অর্থাৎ কোন একটা নিম্ন শ্রেণীর বা নিম্নবিত্ত মানুষ, সেই হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে বা অন্য কোনো অমুসলিম হতে পারে,
তাকে তার ওপর শুধুমাত্র শ্রেণীর জায়গা থেকে তার ওপর খবরদারি হচ্ছে, সেটা মুসলমানের ওপরে হচ্ছে। সেই যখন হিন্দু বৌদ্ধ কারোর ওপর হচ্ছে, অমুসলিমের ওপর, তখন তার জায়গায় এই হিন্দু জাতিবাদী মানে চশমা দিয়ে তাকে এইটাকে মানে হিন্দু বিরোধী বলে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, না 2022-এ আমরা দেখতে পাই আওয়ামী লীগ কিভাবে দুর্গাপূজার সময় নন মুসলিম বা কোট আনকোট হিন্দুদের অত্যাচার করেছে, কিন্তু এইটাকে আবার ভারতে এটাকে কিন্তু সেইভাবে হাইলাইট করা হয়নি। ভারতে ইনফ্যাক্ট বিজেপি সরকারও যারা বলে যে আমরা হিন্দু খাত্রে মে হে এবং আমরা হিন্দুদের সাপোর্টে, তারা কিন্তু আওয়ামী লীগকে কিছু বলেনি। আর অনেকটাই আওয়ামী লীগের সিকিউরিটি নেক্সাস বলুন কি এই শেখ হাসিনার যে ইন্স্যুরেন্স, ওয়ার্ল্ডে যে ইন্স্যুরেন্সটা আছে, এটা মোদি মোটামুটি তৈরি করে দিয়েছে। এক্স্যাক্টলি। এটাকে আপনি কিভাবে আপনি দেখুন যে প্রথম বিশ্বজিৎ বলে একজন শহীদ হয়েছিলেন, আওয়ামী লীগের গুন্ডারা তাকে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করেছিল, বা পশ্চিমবঙ্গের কোন মিডিয়া বা প্যান ইন্ডিয়ার কোন মিডিয়া সেটাকে হাইলাইট করেছিল? করেনি। হ্যাঁ, কারণ সে আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত হচ্ছে। কারণ এখানে আওয়ামী লীগকে দেখাতে হবে যে সে হিন্দুদের উদ্ধার করতে, এইটা করে কারণ হচ্ছে আওয়ামী লীগ এজেন্সি অফ দিল্লি। আওয়ামী লীগ খুব বিশ্বস্ত দিল্লির এজেন্সি। দিল্লি তার আওয়ামী লীগকে দিয়ে পোস্ট 71 বরাবর তার পারপাস সার্ভ করেছে। তাই জন্য সে আওয়ামী লীগকেই বারবার চেয়েছে। একবার দিল্লি বিএনপি কেও এনেছিল অবশ্য, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগ খুব বিশ্বস্ত দিল্লির জন্য, সে দিল্লিতে কংগ্রেস থাকুক বিজেপি থাকুক যেই থাকুক না কেন। কিন্তু আজকে বিজেপি যেভাবে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যেরকম ভাবে তার একরৈখিকরণ করতে চাইছে, একমাত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে, সেই তার রাজনীতির সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি খুব কাছাকাছি চলে গেছে। বলতো কংগ্রেসের প্রায় অঙ্গ সংগঠন হিসাবে পরিচিত আওয়ামী লীগ আজকে বিজেপির একেবারে খুব ঘনিষ্ঠ কমরেড হয়ে গেছে। তো আপনি যে কথাগুলো বলছেন, এইটাকে আমরা ইউটিলাইজ করব কি করে? এবং স্পেশালি ভারতের স্টুডেন্টসরা, তারা কি বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্ট দ্বারা ইন্সপায়ার্ড হবেন বা কিছু করতে পারবে? আপনার কি মনে হয়? হওয়া উচিত। আমি খুব মানে এটা খুব নেতিবাচক কথা হবে। আমি নিজে ছাত্র আন্দোলন থেকে, মানে আমার একটা ছাত্র আন্দোলনের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সিঙ্গুর নন্দীগ্রাম, এই যে জায়গায় ইন্টারভিউ হচ্ছে, এখানে অনেক মানুষ রয়েছেন আশেপাশে যারা সেই ছাত্র আন্দোলনে আমাদের কমরেড ছিলেন। সেই সময় আমরা যে উত্তাল ছাত্র আন্দোলন দেখেছি, পরবর্তী সময় আমরা দেখেছি যে গ্লোবালাইজেশন এবং কনজিউমারিজমের এতে যেভাবে গা ভাসিয়ে দিয়েছেন ছাত্ররা, এখানে আর খুব একটা আলোড়িত হচ্ছে না। কিন্তু পাশের রাষ্ট্রে এরকম ভাবে এত একটা গণ অভ্যুত্থান তৈরি করছে ছাত্ররা। বলতো এখানে যে ছাত্ররা লড়াই করছেন, সেটা যে বয়ান থেকেই করুক না কেন, তাদেরকে বাংলাদেশ থেকে শেখা উচিত। মাও বলেছিলেন না যে কৃষকের হাঁটুর কাছে বসে শিক্ষা নেওয়া উচিত, একই রকম ওই কথাকে একটু চেঞ্জ করে বলা উচিত যে এখানকার ছাত্রদের, বাংলাদেশের ছাত্রছাত্রীদের হাঁটুর কাছে বসে এখানকার ছাত্র আন্দোলনের সংগঠকদের শেখা উচিত। আরেকটা মানে সোশিওলজি দিক থেকে দেখছি, পলিটিক্যাল সোশিওলজি, তো আমরা মিডিয়াতে দেখছি যে যারা কোট আনকোট হিন্দু রাইট উইং ডিজিটাল ইকোসিস্টেম, যারা বিজেপি কে ভোট দেয়, তারা কিন্তু লাগাতার মিম বানাচ্ছে এই বাংলাদেশি শহীদদের ওপরে, এবং তারা শেখ হাসিনাকেই সমর্থন করছে। আবার একটা সেকশন মার্ক্সবাদী আছে যারা কোটা মুভমেন্ট, বাংলাদেশের কোটা মুভমেন্ট ইউটিলাইজ করে ভারতের কোটা মুভমেন্টের বিরুদ্ধে একটা ন্যারেটিভ চালাচ্ছে। আবার একটা সেকশন আছে প্রোগ্রেসিভ, তারা কিন্তু সেই ওই মানে আওয়ামী লীগ হিন্দু প্রেমী, আর এই মুভমেন্টটা আলটিমেটলি ইজিপ্টের মতো হবে বা সিরিয়ার মতো হবে, ভয় পাচ্ছে। তাদের একটা ভয়ও আছে যে এটা থেকে রাইট উইং এর উত্থান হয়ে যাবে। এই ভয়টা কতটা মানে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স দেওয়া উচিত? কারণ আমরা দেখেছি স্টুডেন্ট মুভমেন্ট কিন্তু এটা স্বতঃস্ফূর্ত স্টুডেন্ট মুভমেন্ট, যেখানে বিএনপি জামাতে ইসলামী নেই। তাহলে আপনি কিভাবে? আমি প্রথমে বিজেপি বা এবিভিপি এদের কথাটা পরে আসছি। আগে আমি যে সকল প্রোগ্রেসিভ ফোর্স গুলো আছে তাদের কথা বলি। তাদের একটা সম্পূর্ণভাবে একটা বাংলাদেশকে না জানা, বাংলা মিডিয়াও চুপ, বাংলাদেশকে না জানার একটা এখানকার মানুষের একটা মানে অদ্ভুত ব্যাপার। পাঞ্জাবে আপনি গিয়ে দেখবেন যে পূর্ব পাঞ্জাবের মানুষ পশ্চিম পাঞ্জাবের মানুষের ব্যাপারে যতটা মমত্ব বোধ করে, এইখানকার মানুষজন বাংলাদেশের ব্যাপারে অতটাই মনে করে। এইখানকার মানুষ মনে করে বাংলাদেশ মানে গরিব ফকিন্নি জায়গা, অথচ তারা জানে না যে ঢাকায় গেলে তাদের মানে
চোখ কপালে উঠবে ইত্যাদি, সেটা অন্য কথা। এই দীর্ঘদিন বাংলাদেশকে না জানে, এবার না জানাটা মানুষের যতটা দোষ, তার থেকে বড় কথা হচ্ছে যে ভারতীয় জাতিবাদী রাজনৈতিক ইতিহাস এবং ভারতীয় জাতিবাদী নির্মাণ যা আখ্যান, এইটা মানুষের গণমনস্তত্ত্বে একটা বড় প্রভাব বিস্তার করেছে, যে কারণে বড় বাংলার যে বাঙালিরা রয়েছেন, বাংলা ভাষাভাষী রয়েছেন বা অন্য জাতিসত্তার মানুষরা রয়েছেন, তাদের মধ্যে ইউনিটি হচ্ছে না। বর্ডার যদি ইউনিটি হতে পারতো, তাহলে এখানে যে আমরা উপনিবেশ পূর্ববর্তী সময়ে বাংলার যে সম্পদ, যে বিকাশ, যে তার যে অগ্রগতি যে দেখেছি, তার যে ইতিহাস, সেই ইতিহাস আবার সেই ইতিহাসকে আমরা ফিরে পেতাম। কিন্তু সেটা হয়নি, কারণ হচ্ছে আমাদের দেখতে দেওয়া হয়নি। এবার সেই না জানা থেকে বা ভুল জানা থেকে এই ভয়টা রয়ে গেছে এখানকার প্রোগ্রেসিভদের, যে ওখানে রাইট উইং এর উত্থান হবে না তো, ওখানে জামাত আলবদর মানে এই আন্দোলনের মধ্যে কোথাও জামাত বা শিবির বা মানে অন্য কোনো শক্তি নেই, কোনো এক্সট্রিম রাইট উইং কোনো শক্তি নেই, তারা প্যারালালি চেষ্টা করছে এই আন্দোলনের মধ্যে আসতে, সেটা করতেই পারে। কিন্তু তারপরেও এদের মনের মধ্যে এই ভয়টা থেকে যাচ্ছে, তার কারণ হচ্ছে সেই ব্যাপারে কোনো কিছু জানে না। এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, এখন তো যে কোনো বাংলাদেশের সংবাদপত্র পড়ে করতে পারে, তার মানে হচ্ছে বাংলাদেশকে বোঝে না। এই না বোঝার পেছনে আরো একটা কারণ হচ্ছে মনের মধ্যে বর্ণ হিন্দুত্ববাদ, বাউন কায়েতের যে গরিমা, আত্মগরিমার যে সেইটা মনের মধ্যে রয়ে গেছে, এবং সেখানে সূক্ষ্মভাবে ইসলামোফোবিয়া রয়েছে। এবং গোটা পৃথিবীতে কি বলে যে 9/11-এর পরে ওয়ার অন টেররের যে পলিটিক্স, সেই পলিটিক্সের দ্বারা মানুষ আচ্ছন্ন, ফলত ব্যাপারটা কমপ্লিকেটেড। কিন্তু এই বাস্তবতাকে অতিক্রম করতে গেলে বাংলাদেশকে জানতে হবে, পরিষ্কার কথা। এবার আসি বিজেপির প্রসঙ্গে। বিজেপি এবার যেটা করবে, আমার ধারণা বিজেপি বা এবিভিপি যেটা করবে, কোটা প্রসঙ্গে আপনি বলছেন, কোটা প্রসঙ্গে বিজেপি এবার করবে। দেখো, ওরা কোটা সংস্কারের কথা বলছে, এখানে কোটা সংস্কার করো, তাহলে এখানে যে দলিতদের বা মুসলিমদের, আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে সেটা তুলে দাও। ওইখানকার কোটা আর এখানকার কোটা যে এক নয়, এখানকার রিজার্ভেশন যে এক নয়, সেটা সোচ্চারে বলতে হবে। যে ওখানকার যে 30% মুক্তিযোদ্ধাদের জন্য যে সংরক্ষণ দিচ্ছে, আর আমাদের এখানে সংরক্ষণটা হচ্ছে নিম্নবর্গের মানুষের জন্য, যারা দিনের পর দিন, যুগের পর যুগ ব্রাহ্মণ্যবাদের দ্বারা নিপীড়িত হয়েছে। ফলত এখানে সংরক্ষণ আর ওখানে কোটা এক। হ্যাঁ, কিন্তু এটা আপনি বোঝাবেন কি করে? মানে কি করে আমরা জিনিসটাকে মানে মিশ্রণ হওয়া, এই বারবার বলে মানুষকে বারবার হ্যামারিং করে, এই যে মিম তৈরি হচ্ছে, ভারতে যে মিম গুলো তৈরি হচ্ছে, মিম তান্তারা বলে যে গ্রুপটা আছে, তারা যেরকম ডেঞ্জারাস মিম বানাচ্ছে শেখ হাসিনার ফেভারে এবং বাংলাদেশের শহীদ স্টুডেন্টদের বিরুদ্ধে, এই কালচারটা কিভাবে দেখেন? আমি মিম কালচারের বিরুদ্ধে নয়, কিন্তু মিম কালচারের এবার আমাদের যে টুলগুলো, কালচারাল টুলগুলো, পপ কালচারের পপলোডের যে টুলগুলো, সেই পপলোডের টুলগুলো যদি রাইট উইংরা নিজেদের হাতে রাখতে পারে, তাহলে যারা মানে রাইট উইঙ্গারদের যারা বিরোধী, তারা কেন সেই পপলোড গুলোকে এক্সপ্লোর করতে পারবে না? ফলত যে ছাত্রছাত্রীরা ওখানে আন্দোলন করছেন, তারা তবু অনেক ক্ষেত্রে পপ কালচারের সাথে তারা অনেকটাই অভ্যস্ত। আমাদের এখানে এই পপলোডের টুলগুলোকে, অর্থাৎ কলকাতাতেও একটা আন্দোলন হয়েছে এবং তাদেরকে পুলিশ কিছুক্ষণের জন্য আপনার লালবাজার রেখেছিল। কি বলবেন তার? আমি ধিক্কার জানাই কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের এই ভূমিকা ন্যাক্কারজনক। এবং আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার তো রাষ্ট্র চালায় না, পশ্চিমবঙ্গ সরকার অঙ্গরাজ্য চালায়। পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রের শাসকও নয়। এবং পশ্চিমবঙ্গ সরকার একজন অঙ্গরাজ্যের শাসক গোষ্ঠী হিসাবে তাদেরকে বাংলাদেশের জনতার সঙ্গে পক্ষ নেওয়া উচিত, এবং যে সমস্ত পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এটা করেছে, তাদেরকে অ্যালার্ট করা উচিত, যাতে না করে তাতে ভুল বোঝাবুঝি বাড়বে। এবং পশ্চিমবঙ্গ সরকার যারা সরকারে রয়েছে, তারা যদি জেনুইনলি হিন্দুস্তান আধিপত্যের বিরুদ্ধে হয়, তাহলে এই বাংলাদেশের গণমানুষের পক্ষে, ছাত্রদের পক্ষে থাকা উচিত। আবার একই সঙ্গে আমি আর একটা কথা বলবো, ছাত্রছাত্রীরা একটা জায়গায়, এখানকার ছাত্রছাত্রীরা হিন্দিতে স্লোগান দিয়ে ফেলছে। এই যখনই হিন্দিতে বা উর্দুতে 5 সেকেন্ডের হোক, 1 সেকেন্ড হোক, যখনই হিন্দি উর্দুতে স্লোগান দেওয়া হয়, তখনই এই ভারতীয় জাতিবাদের যে ন্যারেটিভ, তার ট্র্যাপের মধ্যে ঢুকে পড়া এখানে বামপন্থীরা যেটা করে বারবার। কিন্তু বাংলাদেশ তো আর মানে 69 এর পরে একটা বাংলা ফ্লেভার দিয়ে দেওয়া হয়েছে। তার আগে তো যে অ্যান্টি পাকিস্তান মুভমেন্ট, সেটা তো কাস্ট ক্লাস সবকিছুই আছে, জেন্ডার আছে, অবশ্যই। হ্যাঁ, তো এটা ভাষা নিয়ে মুভমেন্ট। তো এই জায়গায় এবার আসি
বকশাল সৃষ্টি করতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এই বকশাল সৃষ্টি করতে গিয়েই তার জীবন চলে গেছে। বাকশাল, বাকশাল, হ্যাঁ। এবং তারপরে বাকশাল বলতে বাংলাদেশ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই আইডিয়াটা কিন্তু জিয়াউর রহমানও ইউজ করেছে, শেখ এরশাদও ইউজ করেছে, আর আমরা বিএনপির সময়ও দেখেছি, আর এখন দেখছি শেখ হাসিনা তো বোধহয় বাকশালকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে। এই যে অ্যান্টি ডেমোক্রেটিক যে পরিকাঠামো, যে সুপার স্ট্রাকচার, এটাকে বা বেসিক স্ট্রাকচার যাই বলেন, কিভাবে 71 অব্দি শেখ মুজিব অবিসংবাদিত নেতা ছিলেন। হ্যাঁ, তার আগে ছিলেন মৌলানা ভাসানী। মুজিবের যে পরিমাণে জনপ্রিয়তা ছিল, তার যে জনভিত্তি ছিল, সেই সমস্ত জনভিত্তিটা টলে গিয়েছিল বা চূর্ণ হয়ে গিয়েছিল হচ্ছে বাকশালের জন্য এবং স্বৈরাচার কায়েম করার জন্য। এবং তাকে কয়েক গুণে বাড়িয়ে নিয়ে চলে গেছেন হচ্ছে তার মেয়ে, তার কন্যা হাসিনা। মাঝখানে আপনি যাদের যাদের কথা বললেন, জিয়াউর রহমান বা এরশাদ, এরশাদ স্বৈরাচারী শাসক ছিলেন। জিয়াউর রহমান প্রথমে স্বৈরাচারী মানে মিলিটারি শাসক, তারপরে গণতান্ত্রিক শাসক। এদের নানান রকম ভাবে এদের নানা কেউই দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু বাকশাল টু শেখ হাসিনা এই যে রাজনীতির মানে ইতিহাসের কি বলে ইতিহাসে রিপিট হওয়া, এইটা ভয়ঙ্কর। এবং এইটা শেখ মুজিব যতটুকু করেছেন, শেখ মুজিব চারা বপন করেছিলেন, আজকে সেটা ময়ূরও হয়ে গেছে, বিষবৃক্ষে পরিণত হয়েছে। তো এটার দায় শেখ মুজিবকেও নিতে হবে। মানে শেখ মুজিবের ন্যারেটিভের মধ্যে, ডিসকোর্সের মধ্যে এটা রয়েছে। ইনফ্যাক্ট বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভের মধ্যে রয়েছে জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ আর জাতীয়তাবাদ এক নয়। আর জাতীয় সত্তার আত্মনিয়ন্ত্রণ আপনি আপনার উপর যখন কেউ অন্য জাতিতত্ত্ব আপনার উপর চাপিয়ে দেয়, আপনাকে নিপীড়ন করে, তখন আপনি আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন আনতে পারেন, যেটা কমরেড লেনিন, স্টালিন প্রত্যেকেই জায়েজ করেছে। আমি যেহেতু বাম রাজনীতি থেকে আসা লোক, তাই জন্য আমি এই নামগুলো বলবো। কিন্তু আপনি জাতীয়তাবাদী যখনই হয়ে যাবেন, তখন আপনার জাতি সেরা, আপনার জাতি অন্যকে রুল করবে। শেখ মুজিবের কাছে একজন চাকমা নেতা গিয়ে বলেছিলেন, হুজুর আমার এই সমস্যা। শেখ মুজিব বলেছিলেন, তুই বাঙালি হয়ে যা। কেন ভাই চাকমা একজন বাঙালি হয়ে যাবে? তো আমাদের এখানেও পশ্চিমবঙ্গেও যে বাংলাবাদী বা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে, সেখানেও এই একটা মানে সমস্যার জায়গা আছে। জাতীয়তাবাদী তাহলে বহিরাগত, দেশদ্রোহী এবং রাজাকার, এই তিনটে স্লোগানের যে একটা সিমিলারিটি মার্ক্সবাদীরা ধরেছে, ঠিক? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, বহিরাগত, রাজাকার, দেশদ্রোহী, আরবান নকশাল, এই সবগুলোই হচ্ছে রাজনৈতিক অপরায়ণকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া। সেটা আপনার যদি পছন্দ না হয়, আপনি জামাতকে নিষিদ্ধ করেননি, অথচ তার বহিরাগতের প্রবলেম কি আছে? সত্যি তো পশ্চিমবঙ্গ যদি আমি অ্যাজ আ স্টেট দেখি, তাহলে যারা বাইরে থেকে আসে তারা তো বহিরাগত। হ্যাঁ, বহিরাগত, কিন্তু আপনি বহিরাগত বলে তাকে তো আপনি আপনার, সে যদি আপনার উপর তার সংস্কৃতি, তার অর্থনীতি চাপিয়ে দিতে চায়, আপনি নিশ্চয়ই তার করবেন। কিন্তু আপনি যদি বিহারি, শুধুমাত্র বিহারি, এটা তো কারোর অন্যায় নয়, শুধুমাত্র ব্রাহ্মণ কারোর অন্যায় নয়, শূদ্র কারোর অন্যায় নয়, ফলত তার জন্ম পরিচয় দিয়ে তার কাউকে তো আক্রমণ, এটাই তো হচ্ছে জাতীয়তাবাদের ন্যারেটিভ। আপনার উপর যখন হিন্দি চাপায়, হিন্দুত্ব চাপায়, আপনি তার বিরোধিতা করবেন, আপনার আত্মনিয়ন্ত্রণের লড়াই করবেন। কিন্তু আপনি কোনোভাবেই আপনার সংস্কৃতি, আপনার ভাষা অন্যের উপরও চাপাতে পারেন না, আপনার নিজেরটা করতে পারেন। আবার এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলুন। এবার বাংলাদেশে চলে আসি। তো বাংলাদেশে কারফিউ জারি হয়ে গেছে এবং বিজিবি নেমে গেছে, এবং যা মনে হচ্ছে যে ইন্টারনেট, ওয়াইফাই, ব্রডব্যান্ড অনেক দিনই বন্ধ থাকবে। আর তার সাথে সাথে মাস মার্ডার স্টুডেন্টদের হয়েই চলেছে। মনে হয় বলছে যে 115, 120, কিন্তু মনে হয় ছাড়িয়ে যাবে ফিগারগুলো। তো কি মনে হয়, মানে বাংলাদেশ, মানে আপনি তো 10 বছর এরকম কাটিয়েছেন। না, আমি 2 বছর ছিল। 2 বছর ছিল। তো আপনার 11 বছর 12 বছরের আমার সম্পর্ক, বা আমি ফিজিক্যালি 2 বছর ছিল। তো আপনার কি মনে হয়, মানে এটার এক্সিট প্ল্যান কি হবে, আলটিমেটলি কি হবে, আপনার কি মনে হচ্ছে? না, এটা তো যারা ভূ রাজনীতি নিয়ে কাজ করে তারা ভালো বলতে পারবেন। আমি অত মানে পণ্ডিত মানুষ নই, কি হতে পারে আমি তার কোনো আগাম মন্তব্য করতে পারি না। খুব সামান্য বলতে পারি যে এটার ক্ষেত্রে একটা হতে পারে আমার সম্ভাবনা, যেটা দেখছি যে বাংলাদেশের মিলিটারির অনেকে, আর্মির একটা দলীয়করণ হয়েছে, কিন্তু তারপরেও অনেকে বিবেকের খাতিরে নৈতিক জায়গা থেকে পদত্যাগ করেছেন, তো সেই জায়গা থেকে কু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
কোনো বহির শক্তি আমেরিকা এটার মানে ফায়দা তুলতে পারে। আমেরিকা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভারতও ফায়দা তুলতে পারে, ভারত তো ফায়দা তুলছেই, ভারত তো ওখানে একটা উপনিবেশ স্থাপন হ্যাঁ করেছে। হ্যাঁ। এখন না ভারতকে চুপ করে দিয়ে ভারতের বাপ না, আমেরিকা। যদি ইসলামিক আন্দোলন বাংলাদেশ আর হেফাজতে ইসলামের ইনভলভমেন্ট দেখি, এই দুটোই শেখ হাসিনার বাড়ির ছেলে, তারা এখন সাপোর্ট করছে স্টুডেন্ট মুভমেন্ট। তো কোথাও এখানে হয়তো শেখ হাসিনা না, এটা এরকম ভাবে মানে কোনো সমসাত্ত্বিক কোনো ব্যাখ্যা হয় না। হেফাজত ইসলামের একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখে, এটা তো বাংলাদেশ সিকিউরিটি নেক্সাসের তৈরি। হ্যাঁ, আবার একটা সেইটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাওয়ারও ব্যাপার রয়েছে, এবং এইটা বাংলাদেশ ইসলামিক আন্দোলনের ক্ষেত্রেও একই ব্যাপার। ইসলামিক আন্দোলন তো আবার শুধু ইন্ডিয়ান মুসলিম পারসিকিউশনকেই অ্যাড্রেস করে, বাংলাদেশের ভেতরে তো কিছু অ্যাড্রেস করে না। এটা তো যে কোনো আন্দোলনের একটা রাইট উইং টেন্ডেন্সি থাকে, এই আন্দোলনেরও একটা রাইট উইং টেন্ডেন্সি আছে। যে কোনো আন্দোলনের পৃথিবীর রাইট উইং টেন্ডেন্সি থাকে। আপনি যদি যারা বাম গণতান্ত্রিক কথা বলে তারা যদি পলিটিসাইজ না করতে পারে তো এটা তাদের ব্যর্থতা। রাইট উইংরা পলিটিসাইজ করে নিয়ে তারা খেলে বেরিয়ে গেলে তাদের এটা তো বলার কিছু নেই, এই আর কি। তো বন্ধুগণ, আপনারা দেখছিলেন DYNT ডেমোক্রেটাইজ ইওর নেশন টুডে। আমাদের সঙ্গে ছিলেন অতনু সিংহ, তিনি লেখক, জার্নালিস্ট, বিপ্লবী, আরো অনেক কিছুই করেন, এবং আমাদের একটা অ্যাপও আছে, সেই অ্যাপে আপনারা ডিবেট করতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।